ইরান এক দুর্ধর্ষ জাতির জন্মকথা। কেন এই জাতিকে দুর্ধর্ষ বলা হয়? ইরান কোনো সাধারণ রাষ্ট্র নয়। এটি শুধু একটি দেশের নাম নয়, এটি একটানা কয়েক হাজার বছরের প্রতিরোধের ইতিহাস। সময় বদলেছে, শাসক বদলেছে, সাম্রাজ্য ভেঙেছে, কিন্তু ইরানের জাতিগত মেরুদণ্ড কখনো ভাঙেনি। পৃথিবীর খুব কম জাতির ইতিহাস আছে যারা একের পর এক পরাশক্তির মুখোমুখি দাঁড়িয়ে থেকেছে, পরাজিত হলেও আত্মসমর্পণ করেনি, ধ্বংস হয়েও মাথা নত করেনি। আজকের ইরানকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সময়ের অনেক গভীরে, সেই পারস্য সভ্যতার কাছে। পারস্য ছিল এমন এক সভ্যতা, যে সভ্যতা তখন গড়ে উঠেছে যখন পৃথিবীর বড় অংশ ছিল অন্ধকারে। সাইরাস দ্য গ্রেটের পারস্য সাম্রাজ্য শুধু দখল আর শক্তির গল্প নয়, এটি ছিল প্রশাসন, ধর্মীয় সহনশীলতা এবং আইনের শাসনের গল্প। ইতিহাস বলে বন্দীদের মুক্তি, ধর্ম পালনের স্বাধীনতা, এসব ধারণা পারস্য থেকেই প্রথম রাষ্ট্রীয় রূপ পেয়েছিল। এই ঐতিহ্যই ইরানিদের মনে ঢুকিয়ে দিয়েছে এক অদ্ভুত আত্মবিশ্বাস, আমরা কেউ নই, আমরা একটা সভ্যতা। এরপর এসেছে আক্রমণ। গ্রিক, রোমান, আরব, মঙ্গল, কে আসেনি? মঙ্গলরা তো পৃথিবীর বহু সভ্যতাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। কিন্তু ইরান? তারা ধ্বংস হয়েছে, কিন্তু বিলীন হয়নি। তারা আক্রমণকারীদের সংস্কৃতিকেই নিজেদের মধ্যে গিলে নিয়েছে। এই মানসিকতাই ইরানিদের সবচেয়ে বড় শক্তি, শত্রুকে শুধু প্রতিরোধ নয়, সময়ের সঙ্গে সঙ্গে শত্রুর ওপর সাংস্কৃতিক বিজয়। আধুনিক যুগে ঢুকলে ইরান আবারও মুখোমুখি হয় পরাশক্তির। ব্রিটিশরা আসে তেল নিয়ে। ইরানের তেল, ইরানের সম্পদ, সব নিয়ন্ত্রণ চলে যায় বিদেশি কোম্পানির হাতে। তখনই জন্ম নেয় ইরানি জাতির ভেতরের ক্ষোভ, অপমান আর প্রতিরোধের আগুন। ১৯৫৩ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক যখন তেল জাতীয়করণের ঘোষণা দেন, তখনই পশ্চিমা বিশ্ব বুঝে যায় এই জাতিকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে না। ফলাফল, সিআইএ আর MI6-এর যৌথ ষড়যন্ত্র, অভ্যুত্থান, সরকার উৎখাত। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই অভিজ্ঞতা ইরানিদের শিখিয়ে দেয়, বিদেশি শক্তির উপর ভরসা করা মানেই সর্বনাশ। এরপর আসে ইসলামী বিপ্লব। ১৯৭৯ সাল, শাহ পেহলভির রাজতন্ত্র ভেঙে পড়ে, পশ্চিমা সমর্থিত শাসন উৎখাত হয়। আয়াতুল্লাহ আলী খোমেনির নেতৃত্বে যে বিপ্লব হয়, তা শুধু ধর্মীয় নয়, তা ছিল জাতীয় আত্মসম্মানের বিস্ফোরণ। সেই মুহূর্ত থেকেই ইরান সিদ্ধান্ত নেয়, আমরা নিজের পথে চলব, একা হলেও। এই সিদ্ধান্তের মূল্য ভয়াবহ। নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, কূটনৈতিক একঘরে করে রাখা। তবুও ইরান ভাঙেনি, বরং তারা গড়ে তুলেছে এক ভয়ঙ্কর প্রতিরোধ কাঠামো। ইরান জানে তারা সরাসরি আমেরিকার মতো শক্তির সঙ্গে যুদ্ধ জিততে পারবে না। তাই তারা বেছে নেয় ভিন্ন কৌশল, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। হিজবুল্লাহ, হামাস, হুথি, এগুলো শুধু গোষ্ঠী নয়, এগুলো ইরানের প্রভাব বলয়ের অংশ। ইরান যুদ্ধ করে সরাসরি নয়, ছায়ার ভেতর দিয়ে। এটাই তাদের দুর্ধর্ষতার আধুনিক রূপ। ইরান নিজেরা ক্ষেপণাস্ত্র বানায়, ড্রোন বানায়, প্রযুক্তি তৈরি করে, যখন তাদের উপর সব দরজা বন্ধ। তারা প্রমাণ করেছে নিষেধাজ্ঞা জাতিকে দুর্বল করতে পারে, আবার কঠিনও করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইরানি জাতির মানসিকতা। এই জাতি অপমান ভোলে না। তারা প্রতিশোধে তাড়াহুড়া করে না, তারা অপেক্ষা করে। ১০ বছর, ২০ বছর সময় তাদের কাছে অস্ত্র। কাশেম সোলেইমানির মৃত্যু ইরানিদের চোখে শুধু একজন জেনারেলের মৃত্যু নয়, এটা ছিল জাতিগত অপমান। আর ইরানের ইতিহাস বলে, এই অপমান তারা হিসাবের খাতায় রেখে দেয়। ইরান আবেগ দিয়ে নয়, স্মৃতি দিয়ে রাজনীতি করে। পশ্চিমা বিশ্ব অনেক সময় ভুল করে, তারা ভাবে ইরান শুধু ধর্মীয় রাষ্ট্র। কিন্তু বাস্তবে ইরান একটি গভীরভাবে জাতীয়তাবাদী রাষ্ট্র, যেখানে ধর্ম হল পরিচয়ের একটি স্তর, কিন্তু মূল চালিকাশক্তি হল পারস্য অহংকার। এই অহংকারই ইরানকে দুর্ধর্ষ করে তোলে। কারণ যে জাতি ভাবে আমরা টিকে থাকব, তাদের হারানো যায় না, শুধু দেরি করানো যায়। আজ ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলোর একটি, অথচ সবচেয়ে প্রভাবশালীও। তারা প্রমাণ করেছে ক্ষমতা মানেই শুধু অর্থনীতি নয়, ক্ষমতা মানে ধৈর্য, স্মৃতি আর প্রতিরোধ। ইরান তাই শুধু একটি রাষ্ট্র নয়, ইরান একটি বার্তা। যে জাতি ইতিহাস থেকে পালায় না, ইতিহাস একদিন তাদের পথ ছেড়ে দেয়। ইরানকে ঘাটানোর আগে মাথায় রাখতে হবে, সে কিন্তু পারস্য জাতি।